দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট এন্টাইটেলমেন্ট নিয়ে আলোচনা করছি। পাশাপাশি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারবেন। আমরা যত বেশি কল নেওয়া যায় সেটাই চেষ্টা করছি। আপনারা কল করবেন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতেই চলে যাচ্ছি আমার অতিথির কাছে। আমরা বেনিফিট এন্টাইটেলমেন্ট আলোচনা করছিলাম। রেজা চৌধুরী জি। So I was mentioning আমি আগে বলছিলাম যে যে এই মূল কারণটা এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দি এন্টায়ার ফাউন্ডেশন ছিল এটাই যে ফ্রি মুভমেন্ট থাকবে, ফ্রি মুভমেন্ট অফ লেবার, ফ্রি মুভমেন্ট of individuals, free movement of business and all the rest of it. So সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে গিয়ে যে আপনারা যদি যান অন্য দেশে, তাহলে it is expected, there's an expectation যে আপনারা you won't be entirely reliant on their benefit and socially, I mean the language, ইউরোপিয়ান আইনের ভাষাটাই হচ্ছে যে you won't be dependent on their social assistance scheme. আমাদের এই সোশ্যাল মানে অ্যাসিস্ট্যান্স স্কিম খুবই জেনারেস কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। আমাদেরটা হচ্ছে কি অনেক মানে জেনারেস। আমাদের তো বেনিফিট সিস্টেম আছে সাচ এজ ইট ইজ, অ্যান্ড আই এম শিওর যারা দেখছেন আপনারা কেউ বলতে পারেন না এটা তো এত জেনারেস না, it's more hassle than it's worth. I wouldn't disagree with you there. So মিনস টেস্টেড আমি মানে কথা বলছিলাম। নন মিনস টেস্টেড হচ্ছে গিয়ে যে অন্য যে বেনিফিট যা আছে, ফর এক্সাম্পল দ্য ডিসেবিলিটি বেনিফিটস, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স অ্যান্ড bereavement benefits and attendance allowance ইত্যাদি ইত্যাদি। Don't forget এই ধরনের মানে most of the means tested benefit is going to be or has been replaced or coalesced into the universal credit system, যেটা এখনোই পুরোপুরি মানে রোল আউট হয়নি, মানে কিছু কিছু এরিয়াতে রোল আউট হয়েছে। আর লন্ডনে মানে ইন লন্ডন উই হ্যাভ আই থিঙ্ক ইন হ্যামারস্মিথ এরিয়া প্রথম থেকে এটা চালু হয়েছে, এবং বাই বা 2017 ইট উইল বি rolled out, and of course disability living allowance excuse me has also been replaced by personal independence payment, which again এটা কোনো পুরোপুরি মানে রিপ্লেস হয়নি, আস্তে আস্তে এটা মানে রিপ্লেস হবে। সো আপনাদের যদি কোনো ডিসেবিলিটির কোনো অসুবিধা থাকে, তাহলে এই যে ওয়ার্কার স্ট্যাটাসের রাইট টু রিজাইড টেস্টের মানে এটা ইট ডাজন্ট অ্যাপ্লাই। আপনাদের এটাকে কোনো চিন্তা করার মানে সেই টেস্টটা এটা মানে অ্যাপ্লাই করে না। সো ইট ডাজন্ট বাইট, ইটস নট বলে অ্যাপ্লিকেবল ফর নন মিনস টেস্টেড বেনিফিট। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন মিনস টেস্টেড বেনিফিট, যেগুলো আমি আগেই একটু ব্যাখ্যা করে আমি বলছিলাম। নাও আপনারা এটাই মানে হতে পারে যে রাইট টু রিজাইড যদি মানে কাজের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে মানে অসুস্থতা চলে আসছে, তখন কি করা? এগেইন আপনি যদি তখন আপনারা এই ফর এক্সাম্পল এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স আপনারা ক্লেম করবেন। যেহেতু টেস্টটাই হচ্ছে গিয়ে সমান যে আপনাকে দেখাতে হবে আপনি একজন ওয়ার্কার, আপনি যদি দেখাতে পারেন আন্ডার দি ট্রিটি যে রেজিডেন্স স্ট্যাটাস দেখাতে পারেন, যদি আপনি যদি টেম্পোরারিলি ইনক্যাপাসিটেড হয়ে থাকেন আর আপনার এই একটা মেডিকেল রিপোর্ট এটা বলতে পারে যে হ্যাঁ আমি টেম্পোরারিলি ইনক্যাপাসিটেটেড, দেন উইথিন দ্য ট্রিটি আপনি একটা আর্গুমেন্ট করতে পারেন যে আমি যেহেতু টেম্পোরারিলি incapacitated for however long, 6 months or 8 months or whatever, then I should be entitled to that benefit. Then that should be sufficient in my view. অবশ্যই আপনি যখন ক্লেম করবেন তখন তারা ওটাও আপনাকে মানে বলে দিবে যে না তুমি এন্টাইটেলড না, কারণ তুমি তোমার কাজ চলে গেছে and therefore you are no longer a worker. এটাই তখনই আসবে যখন আপনি এটাকে একটা মানে চ্যালেঞ্জ করবেন, যখন এটা মামলা করবেন, অ্যাপিল করবেন, তখন আপনাকে মানে বলতে হবে যে অ্যাকচুয়ালি আই ডিরাইভ মাই রাইট থ্রু দি রেসিডেন্স ডিরেক্টিভ,
which allows me under regulation, I think 7, if my memory serves me right, I am temporarily incapacitated for a certain period of time, and here is my evidence, my medical evidence, which corroborates this fact. Now, the other issue হচ্ছে কি মনে অবশ্যই আসি আবার of course, কলার পরে থ্যাংক ইউ দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সালাম আসসালাম ভাই আমি একটা প্রশ্ন করতে চাই জি খোকা চাই জি খোকা প্লিজ হ্যালো জি খোকা উনরাম জি আমার নামে বেবিয়াসটা হইছে 2013 এখন তার লাগি অ্যাপ্লিকেশন করতেছে বিটর লাগি এখন আমার হাজবেন্ড কয়দিন আগে কি সিটিজেনশিপ এখন বেবি লাগি করতাম পারি আর একটা প্রশ্ন হইলো আমি আগের নিয়মে আছি 2012 জুলাইয়ের আগে তো ফার্স্ট ভিসা আছি এখন আমি এখন অ্যাপ্লাই করলে তারা কিলা দিলে দিব ইনডিফিনিট দিব না টাইম লিমিট করে দিব কিলা খান দিব আর প্রশ্ন ফরম্যাট কি দিবা ওকে আচ্ছা একটু লাইনে থাকো কা লাস্ট কোশ্চেনটা হইলো গিয়া আপনার ইনডিফিনিট দিব আর ফলো কোশ্চেন হইছেন জি খোকা জি ফলো কোশ্চেন আমার বেবি লাগে হচ্ছে আগে তার জন্য বাদে আমার হাজবেন্ড ব্রিটিশ সিটিজেনশিপ পাইছে না জি আপনার জন্মর বাদে ব্রিটিশ সিটিজেনশিপ পাইছে 1 উইক আফটার 1 উইক আফটার অসুবিধা নাই আপনি পাসপোর্ট লাগি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে বাস কিলা খান বাংলাদেশি না ব্রিটিশ পাসপোর্টে ব্রিটিশ পাসপোর্ট লাগি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে জি আমি আমার কিলা খান চাই মু আগে 27 মাসে ভিসা দিছিল তারা এখন আগস্ট নো আপনি ইনডিফিনিট ফাইলিবা ঠিক আছে জি জি ওকে থ্যাংক ইউ স্বাগতম আমি যাচ্ছি পরের কলারের কাছে পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি যাচ্ছি পরের কলার কাছ থেকে পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু ওয়ালাইকুম সালাম জি ভাই স্টুডিও কোথায় আপনি জি স্টুডিওত মাত্র জি খোকা ভাই আমি বহু সময় ধরে লাইনা এটা যদি জানবার লাগে ফোন করেছিলাম আমি 2011 ডিসেম্বর আমার ওয়াইফ দিলাম স্পাউস ভিসা দিয়া জি জি তো লাস্ট পরে তো আমি অ্যাপ্লাই করছি ইনডিপেন্ডেন্ট লিভ লাগি জি অ্যাপ্লিকেশন করা 2 সপ্তাহ পরে লেটার দিয়েছে অফিস থেকে জানিয়ে তারা আমার অ্যাপ্লিকেশন ফাইল প্রসেসিং আছে জি আর এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আরেকটা লেটার হয় যে পোস্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবা লাগে জি তো ফিঙ্গারপ্রিন্টটা আমরা দিছি তো এখন আর এখন পর্যন্ত কিছু জানলাম না তারা কিছু জানাইছে না মিটিং আছে কারণ আমি কিটা করতাম রিমাইন্ডার কবে ছাড়ছিলা ডিসেম্বর নে কইলা কিনা ফেব্রুয়ারি ছাড়ছি ফেব্রুয়ারি ছাড়লে তেমন সময় হয়েছে না একটু অপেক্ষা করো কা এটা অনেক সময় একটু দেরি করে 6 মাস নেই কি 3 মাস 4 মাস 6 মাস মতো নেই কি আপনি ফেব্রুয়ারি চাললে হলে মার্চ এপ্রিল খালি হয়েছে সুতরাং এখনো সময় হয়েছে না আর এক মাস ওয়েট করিয়া যদি না করে তারপরে এটা তো হইতে না তারা চাইব কি না চাইব এটা হইতাম পারতাম না কিন্তু এগুলা দেরি হয় আর কি সুতরাং আপনার দেরি হয়েছে না আপনার টাইম হয়েছে না হইতে গেলে আপনি মিনিমাম 3 মাস তার বাদে অনেক সময় 6 মাসও যায় কি তারা আর কি সুতরাং একটু ওয়েট করো গা আর যদি পাসপোর্ট চাই হোকা আমার একটা বাচ্চা আছে ওদের জন্ম তো বাচ্চার বার্থ সার্টিফিকেট তো তারা অ্যাপ্লিকেশনের লগে দিলে আমার বাচ্চার পাসপোর্ট বানাইতে চাই জি এটা আমার পাসপোর্ট আর আমার ওয়াইফের পাসপোর্ট লাগবে না আরেকটা বার্থ সার্টিফিকেট একটা পাসপোর্ট লাগিয়ে দেয় ওটাই হইব না আমরা পাসপোর্ট লাগবে আপনার সিটিজেনশিপের প্রুফ লাগবে পাসপোর্ট না হইলো হইব ঠিক আছে আমার সিটিজেনশিপের কপি হইলো হইব অরিজিনাল কপি লাগবে ঠিক আছে অরিজিনালটা লাগবে আচ্ছা। আর বার্থ সার্টিফিকেট তো আপনি আনতে পারেন নাহলে তো আর 2 পাউন্ড না 5 পাউন্ড হলে মানে বার্থ রেজিস্ট্রি অফিস থেকে আনতে পারবা সুতরাং এটা কোনো প্রবলেম নাই ঠিক আছে না বার্থ সার্টিফিকেট তো দুইটা দেন না একটা পাসপোর্ট লাগে বার্থ সার্টিফিকেট পাসপোর্টটা আমার কাছে আছে মানে যেগুত মানে ফাদার মাদারের নাম লেখা থাকে ওগুলো লাগবে আর কি ঠিক আছে
যে যে তো ইগো আছে আমার কাছে। ওকে, দিতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ লাইন আইবার লাগিয়া। তবে আপনার ম্যারেজ সার্টিফিকেট অনেক সময় চাইতে পারে আর কি। থ্যাংক ইউ লাইন আইবার লাগিয়া। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আসসালাম। আলাইকুম। জি ভাই, আমি স্টুডেন্ট। জি, খোকা ভাইয়া প্লিজ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস ইমিগ্রেশন ব্যাপারে। জি তো আমার ওয়াইফের পাসপোর্টটা লস হয়েছে, জি, যেগুলো তো আর ফরেন আমরা পুলিশ রিপোর্ট আইনা বানাই দিচ্ছি। ঠিক আছে। যখন যে একটা শিল্ড যখন হোম অফিস থেকে দেয় রাইট টু রিমেইন না কি তার জিনিসটা, জি হয়। যে হো পাসপোর্ট আছে, যে পাসপোর্টটা লস হয়েছে, কয় বছর ভিসা আছিল? যে তাই তো এটা সরল লিগেল অনেক বছর এক্সাইজ হয়। তাহলে তো অনেক বছর কিতা ভিসা আছিল, ব্রিটিশ পাসপোর্ট তো আর নাই। পাসপোর্ট। জি, মানে কিজাত ভিসা আছিল, অনেক বছর হইতে পারে, কিন্তু কিজাত ভিসা তার ইনডিফিনিট লিভ টু রিমেইন না রাইট। জি, লিভ টু রিমেইন। লিভ আপনার তাই তো, মানে ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ, তাই তো? জি। তাহলে পয়লা তো দেয় প্রভিশনারি 2 বছরের ভিসা, তার বাদে দেয় ইনডিফিনিট, তাহলে তার ইনডিফিনিট আছিল। জি। তো ইনডিফিনিট তাহলে আপনি অ্যাপ্লাই করতে হইবা, এবং অ্যাপ্লাই করলে এটা আলাদা ফর্ম আছে, এটা অ্যাপ্লাই করলে পরে ফুল অ্যাপ্লিকেশন করতে হবে। এখন মনে হয় 248 বা সামথিং ফিজ আছে, এবং 3-4 মাস 6 মাসও লাগতে পারে আর কি। সুতরাং অ্যাপ্লাই করতে হইবে অনেক কাগজ। জি, আতে আতে না, চান্স আছে নি? আছে, জয় আছে। আতে আতে আপনি আনতে পারবা, ফিজ লাগবে বেশি আর কি, আনতে পারবা, কোনো প্রবলেম নেই। জি, আমি শুনলাম না, আমি কইলাই জিস্ট হইল গিয়া আপনি আতে আতে আনতে প্রিমিয়াম সার্ভিস হয়, আপনি নিজেও দিতে পারবা, কোনো সলিসিটার বা অ্যাডভাইজারও গেলে তারা বুকিং দিব, বুকিং দিলে পরে যেদিন বুকিং কনফার্ম করবা ওদিন সব ফিজ দিলাইবা। কোনো কারণে যে ক্যান্সেল হয় 100 পাউন্ড ফেরত পাইবা, আর সব কাগজপত্র লিয়ে যাইতে হইবা। এখন আমি গত সপ্তাহ আগের সপ্তাহ গেছিলাম, তারা সোয়া ঘন্টায় দিলাইছে, সোয়া ঘন্টায় দিলাইছে, 9টার সময় 8:50 আসিল, 10টার সময় ভিসা দিয়ে দিলাইছে। সুতরাং খুব কুইক করে আর কি, কিন্তু আপনি আগে থেকে বুকিং করতে হইবে, এবং যথেষ্ট ফিজ লাগবে, প্রায় 1000 উপরে লাগতে পারে ফিজ, ঠিক আছে? সলিসিটার মাধ্যমে করতে পারবা, নিজেও করতে পারবা, যেসা করতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ লাইনে আইবার লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি পরে কলার কাছে, দেখি পরে কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কথা বলেন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি। আপনি আসসালাম। জি বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। হ্যালো, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। জি বলেন প্লিজ। একটা হচ্ছে আমি 2009-এ মে এই দেশে আসি স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ। তারপর 2000 জানুয়ারিতে বিয়ে করি। হ্যাঁ। তো আমার মিসেস হচ্ছেন ইটালিয়ান সিটিজেনশিপ। হ্যাঁ। আর তারপর 2012-এর এপ্রিলে আমি অ্যাপ্লাই করি 2 অ্যাপ্লিকেশন দিয়ে। জি। তারপর ওরা আমাকে সেপ্টেম্বরে। জি। তো 2014-এর এই বছরের মে 31 মেতে আমার 5 বছর হবে। জি। অল ইউকেতে। তো আমি EF4 এর যে ক্রাইটেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবো নাকি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য? আপনি 5 বছর যদি ইউরোপিয়ান সিটিজেন ওই ভিসা পাওয়ার পরে হয় তাহলে পারবেন। আমি 4-5 আমি ফর্ম নিয়ে কোনো সময় বলি না। ইনডিফিনিট লিভের জন্য আপনি 5 বছর হলে পরে আপনি করতে পারবেন। নট আপনি এই দেশে আসার পরে 5 বছর না, ওই যে ভিসা দিছে ওই ভিসার পরে 5 বছর, ঠিক আছে? সুতরাং আপনি ফর্ম কোনটা আমি মুখস্থ বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2013 এর সেপ্টেম্বর থেকে 5 বছর হইতে হবে। ওই আপনার ভিসা কয় বছরে দিছে? 5 বছর দিছে। ওইটা কমপ্লিট হতে হবে ইনডিফিনিটের জন্য, ঠিক আছে?
আর ওই স্টুডেন্ট ভিসা ওইটা কাউন্ট হবে না। না, স্টুডেন্ট ভিসা এখানে কাউন্ট হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমি কল নিচ্ছি না, আমার অতিথির কাছে যাব, আমরা কনক্লুডিং রিমার্কে যাব। বিশেষ করে আমরা আলোচনা করছিলাম ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট অ্যান্ড টাইটেলমেন্ট নিয়ে। মিন টেস্টেড বেনিফিট, নন মিন টেস্টেড বেনিফিট, আমরা চাইল্ড বেনিফিট, ওয়ার্কিং টেস্ট ক্রেডিট, হাউজিং বেনিফিট, বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। এখন কনক্লুডিং রিমার্কে যাব, বিশেষ করে মানে যেগুলি আলোচনা রয়েছে বাকি। Thank you very much. And I want to break this down into two areas. প্রথমে এই বেনিফিটের ব্যাপারে আর পরে হাউজিং এর ব্যাপারে। বেনিফিটের ব্যাপারে আমি এটাই বলবো যে আপনারা এটা মনে করবেন না যে আপনারা এসেই যে বেনিফিটটা পেয়ে যাবেন, ওই যে কি যেটা একটা কথা আছে না, উড়ে এসে জুড়ে মানে বসা, সেটাই হয় না। এটা একটা ভুল ধারণা। আর বেস্ট হবে আপনারা যদি রিলোকেট করতে চান, আর স্পেশালি যদি মনে করেন যে কাজের ব্যাপারে আপনাদের এটা কোনোই মানে সার্টেন কিছু নাই, শিওর কিছু হচ্ছে না, দেন স্পেশালি দেন ইন মাই ভিউ, ইন মাই জাজমেন্ট, আপনাদের জন্য ভালো হবে যে আপনার ব্যাপারটা একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রম ইউর হোম কান্ট্রি, whether you're in Italy, Spain or Portugal or wherever else. কারণ মানে টেকনোলজি ইজ সো রেডিলি অ্যাভেলেবল। আপনারা তো স্কাইপ করতে পারেন, কাউকে টেলিফোন করতে পারেন, অবশ্যই there's internet, all sorts. So make the inquiries first of all and understand the current law. এটা হচ্ছে কি আমার প্রথম অ্যাডভাইস। আর সেকেন্ডলি আমি জানি অবশ্যই যে British law is entirely different to the continental law. তারা তো civil law more inquisitorial, whereas British is very different. তবুও আপনি একটু খোঁজ খবর নেন। ওই যে মানে গুগল তো আছে, ওই যে কি যে বলে উপরে আল্লাহ নিচে মানে গুগল শ্বাস। সো আপনি এটাই করেন। আর ইফ ইউ আর হিয়ার, then the best thing to do is to seek legal advice, preferably from an accredited individual, solicitor হতে পারে, barrister হতে পারে। Citizen advice যদি যেতে চান তাহলে যান, they might be able to assist you, they will be able to give you generalist advice, সাধারণ পরামর্শ দিতে পারে। এবং ল সেন্টার যদি থাকে, ব্যাপারটা হচ্ছে তো এখন তো আমাদের এখানেই আমরা একটা পড়া দেশ, পয়সা টয়সা নেই, সবগুলো মানে কাট হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। এর জন্য এই যে ল সেন্টার আর সিটিজেন মানে অ্যাডভাইস ব্যুরো, তাদেরই কোনোই মানে গতি নেই। আর হাউজিংয়ের ব্যাপারে যেটা মানে হবে যে আপনি যদি ওয়ার্কার স্ট্যাটাস যদি না থাকে কিংবা সেলফ এমপ্লয়েড স্ট্যাটাস যদি না থাকে, তাহলে আপনার তো কাজ মানে বাড়ি পাওয়া তো প্রশ্নে ওঠে না। আর যদি আপনি যদি প্রথমে যদি এই প্রাইভেট রেন্টেড অ্যাকোমোডেশনে থাকেন, তাহলে বেশিরভাগ হবে মানে আপনার এই টেনেন্সি বলে এগ্রিমেন্ট মেয়াদটা থাকবে 6 months, পসিবলি 1 year। আপনি যদি চান বাড়ি এই হোমলেস ক্লেম করার জন্য, যখন আপনি কাজ একটা মানে হয়ে গেছে আপনার, আপনি মনে করবেন না আমি তো এখন একজন ওয়ার্কার, তাহলে আমি চলে যাই হোমলেস মানে ডিপার্টমেন্টে গিয়ে একটা ক্লেম করি। সেটা যদি করতে চান, মনে রাখবেন আপনাকে তো প্রথমে তো একটা কোর্ট অর্ডার তো আনতে হবে যে আপনি যে যে মুহূর্তে আপনি আপনার যে প্রাইভেট টেনেন্সি আছে সেখানে তো আপনাকে তো এটা করতে হবে। সো এটা হুট করে যে আপনি নিজে যদি চলে যান নোটিশ দিয়ে ল্যান্ডলর্ডকে, আর পরে যদি যান এই হাজির হন হোমলেস মানে ইউনিটিকে যদি বলেন আমাকে একটা বাড়ি দাও, তারা এত সহজে দেবে না। তারা বলতে পারে যে আপনি নিজেই ইন্টেনশনালি ইচ্ছা করে আপনি এই আগের বাড়িটা আপনি নিজেই মানে ছেড়ে আসছেন। সো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন যে আপনাদেরকে এটা কোর্ট অর্ডার আনতেই হবে। সুতরাং আপনাদেরকে খেয়াল করতে হবে এই মানে এই বেনিফিটের ব্যাপারে, বাড়ির ব্যাপারে, কাজের ব্যাপারে। These are all inextricably linked. It's a bit like having chips. You can't have chips without salt. So সবগুলোই মানে interrelated. They're all linked. And you will do well to seek advice, preferably in my judgment, যে প্রথম থেকে আপনার যখন হোম কান্ট্রি থাকবেন, মানে স্পেন হোক, ইটালি হোক, ফ্রান্স and many other countries in the EU, যদি পারেন, এবং I don't see why you shouldn't be able to, then by all means seek advice immediately when you get to these shores, these fine islands. So that is my advice.
আর যদি বেনিফিটের যদি কোনো ব্যাপারে যদি ক্লেম করেন, যদি কোনো অসুবিধা হয়, স্পেশালি ইফ ইউ ওয়ার এ ওয়ার্কার, আর যদি আপনার অসুস্থতার কারণে আপনাকে জব ছাড়তে হয়, তাহলে তো আপনাকে ইএসএ ক্লেম করবেন। আমি বলছি আগে যে প্রথমেই তারা একটা খারিজ করবে, মানে ক্যান্সেল, দে রিফিউজ ইট। আপনাকে একটা মামলা করতে হবে, মামলার জন্য ডু সিক সাম অ্যাডভাইস। ওকে, থ্যাংক ইউ করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আর অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেটা বলছি, আপনারা যখন ইমিগ্রেশন বিষয়ে বা অন্য কোনো বিষয়ে অ্যাপ্লাই করবেন, দয়া করে আপনারা অবশ্যই লয়ার অপিনিয়ন নেবেন, এক্সপার্ট অপিনিয়ন নেবেন, এবং পাশাপাশি পাশের হয়তো কেউ অন্য কোনো জব করে, ইন্টারনেট জানে বা হোম অফিসে চাকরি করে, এই ধরনের লোকের কাছ থেকে অ্যাডভাইস নেবেন না, আনলেস হি ইজ কোয়ালিফাইড টু অ্যাডভাইস ও কোয়ালিফাইড টু ডু সো। কারণ আমরা অনেক সময় দেখা যায় আপনারা, এবং আমরা এটাও অ্যাডভাইস করি, টেলিভিশনে শুনেই কাজ করবেন না, এক্সপার্ট অপিনিয়ন নেবেন। কারণ টেলিভিশনে যার ম্যাটার সেই ভালো করে বুঝতে পারে, কারণ আমরা এখানে কোনো ধরনের কাগজপত্র আমরা দেখি না, দেখার সুযোগও থাকে না। আর যেটা হচ্ছে, ইমিগ্রেশন ল দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যখন কোনো ধরনের ইমিগ্রেশন যদি ডিউ হয়ে থাকে, দয়া করবেন। কারণ এপ্রিলে আমরা একটা ডেডলাইনের মধ্যে আছি যে কোনো সময় আপনাদের এপিল রাইট, সব ধরনের এপিল রাইট তুলে দিতে পারে হোম অফিস, এবং এপিল রাইট থাকলে তখন কোনো অ্যাপ্লিকেশন করলে আপনারা এপিল করতে পারবেন না, কারণ তখন আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমরা এখানে জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন পেন্ডিং হলে দয়া করে লয়ারের অপিনিয়ন নেবেন। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।